আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছি? আচ্ছা, সব কি ঠিকঠাক মতো শোনা যায়, দেখা যায় কিনা আমাকে একটু জানাবা। ওয়ালাইকুম আসসালাম অর্থি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। যমুনা, ইশরাত, বিল্লা, নমিতা, ফিহা। আচ্ছা, সবাই কেমন আছি? আর সবার কি বার্ষিক পরীক্ষা শেষ? মাহমুদ, ঈশিতা, জ্যোতি, জ্যোতি, তোমরা কি ভালো আছো? তোমাদের সবার কি বার্ষিক পরীক্ষা শেষ? কার পরীক্ষা কেমন হয়েছে একটু বলো তো। যাক, সবারই মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে। তো আজকে মোটামুটি আমরা বছর শেষ হওয়ার আগে থেকেই একটু পড়ালেখা শুরু করব অল্প অল্প করে। তো আজকের ক্লাসে আমরা বাংলা বিষয়টা পড়বো। আর বাংলার খুব তোমরা তো হয়তো নতুন বই সবাই এখনো পাও নাই, অনেকেই হয়তো পাও নাই। তো আজকে আমরা একটা মজার এবং চমৎকার একটা গল্প পড়বো, সেটা হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ। আর আমাদের যেহেতু এখন আমরা একটু বড় হয়ে গেছি, আমাদের ফার্স্ট পেপারের পাশাপাশি আর কি আছে বলতো, একটু ব্যাকরণ বা গ্রামার পার্টটাও আছে, সেটাও কিন্তু আমরা অল্প করে দেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো চলো আজকে আমাদের যে গল্পটা আছে সেটা হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ, সেটা নিয়ে একটু আলোচনা শুরু করি। আমাদের নীলনদ ও পিরামিডের দেশ এই গল্পটা কে লিখছে বলো তো? সৈয়দ মুজতবা আলী। এই যে ছবিতে যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। উনি বাংলা সাহিত্যের, রম্য সাহিত্যের একজন কি বলবো, প্রথদ্রষ্টা বা খুব ভালো একজন কবি। তোমাদের মনে এখন প্রশ্ন হইতে পারে যে আপু আসলে রম্য রচনা বলতে কি বোঝায়। সহজ কথায় যদি আমি বলি, রম্য রচনা হচ্ছে হাসি খুশি যে গল্পগুলা থাকে না, জীবনের সহজ স্বাভাবিক ঘটনাগুলাকে একটু হাস্যরসের মাধ্যমে বা কমেডিক আকারে প্রকাশ করার যে গল্পগুলা থাকে সেগুলাই হচ্ছে কিন্তু রম্য রচনা, ঠিক আছে? তাহলে দেখো আজকের গল্প নীলনদ ও পিরামিডের দেশ কে লিখছেন? সৈয়দ মুজতবা আলী। আচ্ছা, গল্পটা শুরু করার আগে বা লেখক পরিচিতি বলার আগে আমাকে একটা কথা বলো তো, যে বই কিনে কেউ দেউলিয়া হয় না, এই প্রবাদটা বা এই কথাটা আমরা কে কে শুনছি? অরণ্য, নয়ন, মুরসালিন, আশফাক, নাবিল, ইভানা, রাজ, ইমতিয়াজ, সাবা, তোমরা সবাই শুনছো। যাক, শুনে ভালো লাগলো। আচ্ছা বলো তো, এই কথাটা কে বলেছেন? এই চমৎকার একটা কথা যে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না, দেউলিয়া অর্থাৎ ফকির বা নিঃস্ব হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই কথাটা কে বলছেন বলো তো? কে বলতে পারো? মিথিলা শুনে নাই? আচ্ছা, আজকে শুনে নেন। রুদ্দাত মাহিবুল। সাবেদ। দেউলিয়া বলতে বোঝায় নিঃস্ব হয়ে যাওয়া, আসলে যার আর কোনো সম্বল থাকে না। হ্যাঁ, তাকরিম, মুহিন, মৌমিতা, তোমরা ঠিক বলছো। তোমরা কি জেনে বললা নাকি আমরা আজকে এনার গল্প পড়তেছি তাই আন্দাজ করে বললা বলো তো? হ্যাঁ, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না, এই কথাটা সৈয়দ মুজতবা আলী বলেছেন। অথবা ওনার আরেকটা চমৎকার উক্তি হতে পারে যে ঘরে ভাত থাকলে সাঁওতাল কাজে যায় না, আর আমার ড্রয়ারে টাকা থাকলে আমি লিখি না। এই ধরনের চমৎকার উক্তিগুলা কিন্তু সৈয়দ মুজতবা আলী বলেছেন। এবং বাংলা সাহিত্যের ভ্রমণ সাহিত্য যেগুলা বা বিভিন্ন জায়গায় ঘোরার পরে লেখকরা বা কবিরা যে গল্পগুলা লেখেন তাদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে, এগুলা বেশিরভাগই কিন্তু সৈয়দ মুজতবা আলী লেখা। যেমন আজকের গল্পটাতে আমরা মিশরের কায়রো শহর সম্পর্কে কিন্তু জানবো। সেখানে ঘোরার যে মুজতবা আলীর অভিজ্ঞতা ছিল, পিরামিড দেখার পরে তার অনুভূতি কেমন ছিল, এই বিষয়গুলোই কিন্তু আমরা আজকে জানবো। তো ওনার পরিচিতি সম্পর্কে যদি একটু দেখি, দেখো ওনার জন্ম 13 সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে আসামের করিমগঞ্জে। আর ওনার পৈতৃক নিবাস বৃহত্তর সিলেট জেলায়। অর্থাৎ ওনার জন্ম হয় আসামের করিমগঞ্জে, যেটা আসলে ভারতে, কিন্তু ওনার পৈতৃক নিবাস বা বাবার বাড়ি বা দাদার বাড়ি, আমরা যেটা বলি না যে ছুটির সময় আমরা প্রত্যেকেই দাদু বাড়ি নানু বাড়িতে ঘুরতে যাই, তো এরকম ওনার বাবা দাদার এনাদের বাড়িটা ছিল সিলেট জেলায়। এরপরে দেখো, রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে 5 বছর লেখাপড়ার পরে তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক পাশ করেন। আচ্ছা, স্নাতক পাশ বলতে কি বোঝায় তোমরা কি বুঝো? সিফাত, আসাম হচ্ছে ভারতে, ঠিক আছে, ভারতের একটা রাজ্য।
আচ্ছা, স্নাতক বলতে বোঝায় আমরা শুনি না যে এইচএসসি কমপ্লিট করার পরে আমাদের বড় আপু ভাইয়া যারা আছে আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে যে 4 বছর ধরে আমরা যে ডিগ্রিটা অর্জন করি এটাকেই বলা হয় কিন্তু স্নাতক ডিগ্রি। ইংলিশে যেটাকে আমরা আসলে অনার্স বা সম্মান বলে যেটা জানি এইটাকে বলা হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা সবাই চিনি, ওনার অনেক কবিতা গল্প আমরা কিন্তু পড়েছি। তো রবীন্দ্রনাথ ঠাকুর আসলে সাহিত্য রচনার পাশাপাশি ওনার কিন্তু নিজস্ব 2টা প্রতিষ্ঠানও ছিল। তার একটা ছিল কি দেখো শান্তিনিকেতন, আর একটা ছিল বিশ্বভারতী। তো এর একটা প্রতিষ্ঠান শান্তিনিকেতন থেকেই কিন্তু সৈয়দ মুজতবা আলী স্নাতক বা অনার্সটা পাশ করেন। এরপরে দেখো তিনি আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয়, কায়রোল আজহার বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেছেন। উনি যখন কায়রোর এই আল আজহার বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেন বা পড়ালেখা করেন তখনই কিন্তু তিনি যে কায়রো ভ্রমণের অভিজ্ঞতা আছে এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেন। পৈতৃক বলতে বোঝায় বাবা বা দাদা, তোমার বাবা বা তার জন্মসূত্রে যে জায়গাটা থাকে এটাকেই কিন্তু বলা হয় পৈতৃক। আচ্ছা, এবার দেখো উল্লেখযোগ্য রচনা ওনার ছিল দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শবনম এবং জলে ডাঙায়। আচ্ছা, তোমরা যখন তোমাদের বই পাবে বা যখন তোমরা আসলে ভালোভাবে পড়ালেখা শুরু করবা তখন দেখবা প্রতিটা গল্পের শুরুতে লেখক পরিচিতি দেওয়া থাকে বা তার উল্লেখযোগ্য সাহিত্য রচনা যেগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হয় এবং মনে রাখতে হয় কোনটা কার রচনা। তার কারণ তোমরা স্কুলের পরীক্ষাগুলোতে যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিবা বা এমসিকিউ এর উত্তর দিবা সেগুলাতে কিন্তু এগুলা অনেক ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বিশেষ তথ্য, উনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচনা এবং অন্যান্য গদ্য শৈলীর স্রষ্টা। মূলত রম্য রচয়িতা হিসাবে বাংলা সাহিত্যে তিনি খ্যাতি রচনা করেন। আচ্ছা, কিছুক্ষণ আগেই কিন্তু আমি বললাম যে রম্য রচনা বলতে কি বোঝায়, রচনা বলতে কি বোঝায় বলতো? হাস্যরসাত্মক গল্প যেগুলা, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ছোটখাটো ঘটনাগুলো ঘটে সেগুলো যখন আমরা হাসি খুশি ভাবে উত্থাপন করি, অর্থাৎ গল্পে দুঃখ না দেখায় যখন আমরা হাসি খুশির দিকগুলো তুলে ধরি সেগুলোকেই কিন্তু সহজ ভাষায় রম্য রচনা বলা হয়ে থাকে। তাহলে আমাকে এখন বলো তো যে হ্যাঁ সিদ্দিকা, বাংলা যেহেতু তোমাদের সবাইকেই পড়তে হয় আর বাংলার জন্য কিন্তু আলাদা করে ভার্সন দেওয়া থাকে না, তাই বাংলা ইংলিশ 2 ভার্সনের ক্ষেত্রেই কিন্তু বাংলা ক্লাসটা বাংলাতেই করতে হচ্ছে। আচ্ছা, আহ হ্যাঁ, এখন বলেন তো তাহলে যে বাংলা সাহিত্যে রম্য রচয়িতা হিসাবে কে বেশি খ্যাতি অর্জন করেছেন? গদ্য শৈলী বলতে বোঝায়, শৈলী শব্দের অর্থ সাধারণত সৃষ্টিকে বোঝায়। গদ্য বলতে আমরা যে গল্পগুলা পড়ি, অর্থাৎ কবিতা নয়, এ ধরনের রচনা বা এ ধরনের সৃষ্টির যে আলাদা একটা শিল্প দক্ষতা থাকে সেটাকেই কিন্তু গদ্য শৈলী বলা হচ্ছে। খ্যাতি বলতে বোঝায় সুনাম বা মানে বিখ্যাত হওয়ার যে ব্যাপারটা আমরা বলি না, যখন অনেক মানুষ কাউকে চেনে সেটাকেই বলা হচ্ছে খ্যাতি। আচ্ছা, সবাই ঠিক অ্যান্সার দিছে মোটামুটি। এবং দেখো ওনার মৃত্যু হয় 1974 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি ঢাকায়, অর্থাৎ ওনার জন্ম হয় আসামে যেটা ভারতে, কিন্তু ওনার মৃত্যু হয় বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এবার দেখো আমরা এই গল্পের উৎস, অর্থাৎ এই এই তোমরা যে গল্পটা পড়তেছো এটা কিন্তু ছোট একটা অংশ, তাই না? এই ছোট অংশটা কোন বড় গল্পের অংশ সেইটা এবার জানা যাক। যে সৈয়দ মোস্তফা আলীর জলে ডাঙ্গায় গ্রন্থ, গ্রন্থ শব্দের অর্থ আসলে বই বোঝানো হয়, থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে। অর্থাৎ তোমাদের প্রশ্ন হতে পারে যে নীলনদার পিরামিডের দেশ গল্পটি সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থ বা বই থেকে নেওয়া হয়েছে? উত্তর কি হবে? জলে ডাঙায়। এবার দেখো এই পাঠের উদ্দেশ্য বা আমরা এই গল্পটা কেন পড়ব, তা হচ্ছে শিক্ষার্থীদের ভ্রমণে আগ্রহী করে তোলা এবং অন্য দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে
জানানো। আমরা এখন মিশর বা কায়রো সম্পর্কে একটা ভালো ধারণা পাবো। উনি ওনার ঘোরার অভিজ্ঞতা থেকে কি কি জানতে পেরেছেন সেটা যখন আমরা ভালোভাবে পড়বো তখন কিন্তু আমাদের মনে হবে যে না, মিশরে গেলে হয়তো আমরাও এসব জিনিস দেখতে পারবো, আমরাও কিন্তু চাইলে মনে মনে পিরামিডটা কল্পনা করতে পারি। তো এটার ফলে দেখো আমাদেরও মনে মনে ইচ্ছা হবে যে ইস, আমরা যদি একটু কায়রোতে যেতে পারতাম, আমরা যদি একটু উটের পিঠে উঠে পিরামিড দেখতে যেতে পারতাম। তো এই ভ্রমণের যে একটা ইচ্ছা তৈরি করা, এটাই কিন্তু এই গল্পের উদ্দেশ্য। পরিমার্জন বলতে বোঝায় ভুল ত্রুটি একটু সংশোধন করে নেওয়া। ঠিক আছে, তোমরা তো এখনো ছোট, তাই না? তো বড় বড় ওয়ার্ড যেগুলো আছে বা একটু কঠিন শব্দ, এগুলো তো আমরা বুঝবো না। এই জন্যে রাইটার আরেকটু ছোট করে, একটু সংক্ষিপ্ত করে, একটু ঠিক করে লিখেন যাতে তোমরা বুঝতে পারো। ফাহিম, সাহিত্য বলতে বোঝায় কোনো একটা ভাষার সৃজনশীল যে লেখাগুলো আছে, গল্প, কবিতা, নাটক, কাব্য, এগুলো সবকিছু মিলে যে একটা বিশাল ভান্ডার তৈরি হয়, এটাকেই কিন্তু বলা হচ্ছে সাহিত্য। গিজে বলতে এখানে বোঝানো হচ্ছে গির্জা, এগুলো আমরা গল্পের মাঝখানে পাবো। আহ স্নেহ সান্নিধ্য বলতে বোঝায় খুব কাছের। হ্যাঁ আদিত্য, কুইজ হবে। এবার দেখো, মূল কথা হচ্ছে এই রচনায় চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রোর অদূরে অবস্থিত গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কায়রো শহরে গিয়ে লেখক কি কি দেখেছেন, পিরামিড, তারপর গিজে শহরে গিয়ে কি কি মসজিদ দেখেছেন, এই বিষয়গুলাই কিন্তু এই গল্পে আলোচনা করা হয়েছে। তো চলো আমরা একটু সার সংক্ষেপ জেনে নিই। অর্থাৎ এই গল্পটা পুরা পড়ার আগে এই গল্পটা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা নিয়ে আমরা গল্পটার মাঝখানে চলে যাব। তো দেখো, বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর। প্রাচীন কাল থেকে মিশরের নীলনদকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছিল এই সভ্যতা। তাহলে দেখো, মিশরের যে সভ্যতাটা ছিল সেটা কিন্তু নীলনদকে ঘিরেই গড়ে উঠেছিল। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটির বিশেষ শহর কায়রো পরিচয় তুলে ধরা হয়েছে এই পাঠে। তাহলে আমরা কি জানি, দেখো যে কায়রোতে আমরা দেখি না যে মরুভূমি আছে। অর্থাৎ যারা আসলে আমরা পিরামিড সম্পর্কে একটু ধারণা রাখি বা পিরামিডের ছবিগুলো যখন আমরা দেখি তখন কি কাদামাটিতে দেখি না, বালিতে আছে। অর্থাৎ আবহাওয়া একটু শুষ্ক হওয়ার কারণে এখানের পিরামিডগুলো কিন্তু এখনো টিকে আছে, অর্থাৎ ধ্বংস হয়ে যায় নাই। এরপরে দেখো, কায়রো শহরের অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড, বিখ্যাত মসজিদ, সারা এই আকর্ষণে কিন্তু সারা দেশের পর্যটকরাই ছুটে যায়। কায়রো শহরে আলোয় ভরে যায় রাতের বেলায়, রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসে নানা রকম খাবার দাবারের সুগন্ধ। অদূরে গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড। তাহলে এই সারসংক্ষেপ সম্পর্কে আমরা যদি একটু পড়ি বা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি, তাহলে বলা হয়েছে দেখো যে কায়রো শহর এবং কায়রোর পাশে যে গিজে অঞ্চল আছে সেইখানে যে পিরামিডগুলো আছে এবং যে মসজিদগুলো আছে সেইখানের পরিবেশটা কেমন, এই জায়গাগুলো দেখার জন্য কিন্তু বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষজন কায়রোতে ঘুরতে যায়। যেমন আমাদের লেখকও গিয়েছিলেন। আচ্ছা মুবিনুর, আমরা একটু ক্লাসে ফোকাস করে দেখি। আচ্ছা, সভ্যতা বলতে বোঝায় দেখো যে আমরা তো জানি অনেক ধরনের সভ্যতা ছিল। মেসোপটেমীয় সভ্যতা, তারপরে আমরা মিশরের যে সভ্যতা সেটা দেখতে পারবো, মায়া সভ্যতা। তো একটা নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে মানব বিবর্তনের ক্ষেত্রে অনেকগুলো মানুষ একসাথে বসবাস করে যে জীবনধারাটা শুরু করে সেটাকে কিন্তু সভ্যতা বলা হয়। দিয়ে এটা কোন বই? এটা আপনাদের সিক্সের যে বোর্ড বইটা আছে না, এইখান থেকেই কিন্তু এই গল্পটা নেওয়া হয়ে গেছে। ভুবন বলতে বোঝানো হচ্ছে পৃথিবী বা বিশ্ব। ক্যারাভান বলতে বোঝায় কাফেলা। আর তামাম বলতে বোঝায় সব। এগুলা কিন্তু আমরা গল্প শেষে শব্দার্থতে পেয়ে যাব। আচ্ছা, এবার দেখেন আমরা আগে কুইজটা তাহলে শুরু করি। একটা কুইজ আপনাদের আছে যে নীলনদ আর পিরামিডের দেশ গল্পটিতে লেখক কোন জায়গার কথা বর্ণনা করেছে। তাহলে এতক্ষণ আমরা সারসংক্ষেপ আলোচনা করলাম, আর আমরা কিন্তু অনেকবারই বললাম যে লেখক এই গল্পে কোন বিষয় নিয়ে আলোচনা করছে। সো এটা আপনাদের একটা পোল লঞ্চ করা হবে, সেইখানে আপনারা অ্যান্সার করবেন। ঠিক আছে? গিজে বলতে ফাতিহা, এখানে অঞ্চল বোঝাচ্ছে, কায়রোর পাশের একটা অঞ্চল।
অভিমুখী বলতে বোঝায় কোনো একটা দিকে। জয়িতা বলছে সপ্তম আশ্চর্য কি? আচ্ছা, পৃথিবীতে বিভিন্ন ধরনের স্থাপত্য কর্ম আছে না, যেমন ভারতের তাজমহল, তো 7টা স্থাপত্য কর্ম বা ঐতিহাসিক নিদর্শনকে একসাথে সপ্ত আশ্চর্য বলা হয়, অর্থাৎ বিশ্বের শ্রেষ্ঠ 7টা স্থাপত্য হিসাবে ধরে নেওয়া হয়। এদেরকেই বলা হচ্ছে সপ্ত আশ্চর্য, যেমন ভারতের তাজমহল একটা হইতে পারে। আচ্ছা মোমো, তুমি একটু চেষ্টা করো ঠিক অ্যান্সার দেওয়ার। প্রসঙ্গ বলতে বোঝায় কোনো কিছুর সম্পর্কে। আমি আজকে ধরে নাও আমি বললাম যে মাছ প্রসঙ্গে আলোচনা করব, অর্থাৎ আমি মাছ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তাবিব ঠিক অ্যান্সার দিছো। হামিম, আচ্ছা ক্লাস শেষে আমার নাম আর পরিচয় দিব। আচ্ছা, জ্যোতি, আরোহী, তারিফ, আহনাফ, আয়ান, ইমা, নাবিলা, আরশান, শামিম, রিদওয়ান, তোমরা সবাই আসলে ঠিক অ্যান্সার দিছো এবং টপ 10-এর মাঝখানে আসো। আর যারা আসলে একটু ধীরে অ্যান্সার করছি বা একটু দেরিতে অ্যান্সার করছি কিন্তু তারপরে ঠিক অ্যান্সার করছি, সবার জন্যই কিন্তু কংগ্রেচুলেশনস, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে দেখো আমরা মূল গল্পে চলে যাব। গল্পটা কিভাবে শুরু হচ্ছে সেই বিষয়টা আমরা একটু খেয়াল করে দেখি। দেখো যে সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ খাল বন্দরে পৌঁছালো। আচ্ছা দেখো, সুয়েজ বন্দর যে ব্যাপারটা, এটা কিন্তু মিশরে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, বন্দর বলতে বোঝায় নদী বন্দর, সমুদ্র বন্দর, যেখানে বিভিন্ন ধরনের নদী এসে থামে। বা আমরা যেমন বাস স্ট্যান্ডে দেখি না, বিভিন্ন ধরনের বাস আটকে থাকে, রেল স্টেশনে দেখি যে ট্রেন যেখানে এসে যাত্রা শুরু করে বা কোনো এক জায়গা থেকে এসে থামে। তো নদী বা নদীতে বা সমুদ্রে যে জাহাজ বা নৌকাগুলো যে স্থানে এসে থামে বা যাত্রা শুরু করে সেটাকে কিন্তু বলা হচ্ছে বন্দর, ঠিক আছে? তারপরে সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছালো। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীল আকাশ কেমন জানি সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করলো। তাহলে আমরা দেখি যে বেগুনি রংটা কিন্তু লাল আর নীল এর মিশ্রণে গঠিত হয়। ভূমধ্য সাগর থেকে 100 মাইল পেরিয়ে আসছে মন্দমধুর ঠান্ডা হাওয়া। আচ্ছা, মন্দমধুর বলতে কি বোঝায় বলো তো? আমরা জানি মন্দ শব্দের অর্থ খারাপ, কিন্তু এখানে মন্দ বলতে বোঝায় ধীর বা হালকা গতিতে যে বাতাসটা আসে সেইটাকে বলা হচ্ছে মন্দমধুর হাওয়া। এরপরে দেখো, সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পেছনে। সোনালী বালিতে সূর্য রশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। তার একটা রং ঠিক চেনা কোনো জিনিসের রং, সেটা বুঝতে না বুঝতেই সে রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে। আচ্ছা, সৈয়দ মুস্তফা আলী যখন আসলে জাহাজে চড়ে আসছিলেন এবং বন্দরে পৌঁছায়, নামার পরেই তো আমাদের কোনো একটা জায়গা সম্পর্কে ধারণা তৈরি হয়, তাই না? যেহেতু সূর্যাস্তের সময়ে আসছিলেন তখন কিন্তু সূর্য খুব বেশি আলো দেয় না, একটা আলো আধারের মতো থাকে, একটু অন্ধকার একটু আলো। তো কোন জিনিসটা কোন রঙের সেটা বোঝার আগেই কিন্তু সূর্যের আলোতে অন্য একটা রঙের ধারণা মনে মনে সৃষ্টি হয়। আচ্ছা, এবার দেখেন, আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি। পেছনে তাকিয়ে দেখি শহরের বিজলি বাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছে। আচ্ছা, বিজলি বাতি বলতে বিজলি ইংলিশে আমরা যেটা বলি না কারেন্ট, অনেক সময় দেখি না আমাদের বিদ্যুৎ সংযোগটা বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি না কারেন্ট চলে গেছে। তো কারেন্টের মাধ্যমে যে লাইট গুলা জ্বলে, রাস্তার পাশে যে ল্যাম্প পোস্ট গুলা থাকে, এগুলাকে বলা হচ্ছে বিজলি বাতি। আর নিষ্প্রভ বলতে ধীরে ধীরে হালকা হয়ে আসা, ঠিক আছে? ভূমধ্য সাগর আসলে একটা সাগর বা সাগরের নাম। সেই ভূমধ্য সাগর যে এলাকা বা সাগর, সেই অঞ্চলটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আফিফা, আচ্ছা আফিফা, রাফি, মাহি, আহ লাবিব, তোমরা সবাই একটু ভালোভাবে ক্লাস করো। আচ্ছা, মন্দমধু মানে বললামই যে ধীর গতির বাতাস, যেটা আসলে খুব ভালো লাগে। দেখো না, অনেক সময় গরমের সময় মাঝে মাঝে আমাদের গায়ে একটা ঠান্ডা বাতাস এসে লাগে, সেটার কারণে আমাদের খুব আরাম অনুভব হয়। এ ধরনের বাতাসটাকে বলা হচ্ছে মন্দমধুর বাতাস। আচ্ছা, মিশর একটা দেশের নাম। এরপরে দেখো যে মরুভূমির উপরে চন্দ্রালোক, সে এক অদ্ভুত দৃশ্য। সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না। সমস্ত ব্যাপার কেমন জানি ভুতুড়ে বলে মনে হয়, চলে যাচ্ছে দূর দিগন্তে, অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়া পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায়। আচ্ছা দেখো, মিশর যেহেতু মরুভূমির মতো একটা দেশ, অনেক বালু আছে, অনেক শুষ্ক একটা দেশ, আমাদের দেশের মতো কিন্তু অনেক বেশি গাছপালা নাই। তাই
যখন রাতে বা সন্ধ্যার দিকে সূর্যটা মানে চাঁদ ওঠে তখন কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। তো এই বিষয়টা লেখক বোঝাচ্ছেন যে বাংলাদেশে এটা কিন্তু খুব সহজে দেখা যায় না, এবং এই আলো আধারি, কখনো আলো কখনো অন্ধকার, এই বিষয়টাকে লেখকের অনেকটা ভুতুড়ে বলে মনে হয়। এরপরে দেখো মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দুমাথা উঁচুতে ওঠে জল জল দুটি ছোট সবুজ আলো। ওগুলো কি ভূতের চোখ নাকি? শুনেছি ভূতের চোখই সবুজ রঙের হয়। না, কাছে আসতে দেখি উটের ক্যারাভান, এদেশের ভাষাতে যাকে বলে কাফেলা। আচ্ছা, লেখক যখন মোটর গাড়িতে যাচ্ছেন তখন দূর থেকে দেখে যে সবুজ দুইটা চোখ জ্বলে ওঠে। তখন লেখকের মনে হয়, আয় হ্যাঁ, এটা কি ভূত? আমি তো শুনছি ভূতের চোখের রঙই সবুজ হয়। ভূত বলতে কি কিছু আছে বলো তো? চন্দ্রালোক বলতে বোঝাচ্ছে চাঁদ, আকাশে যে চাঁদ আছে সেটাকে বোঝানো হচ্ছে। শ্যামলিমা বলতে বোঝায় সবুজ শ্যামল যে একটা আভা, সেইটা। আচ্ছা, তাহলে দেখো তখন লেখক যখন কাছে আসে তখন দেখে যায় না, এটা ভূতের চোখ না, ভূত বলতে যেহেতু কিছু নেই, এগুলো হচ্ছে উটের চোখ। ঠিক আছে, দূর থেকে যখন লেখক উটকে দেখে তখন তার দুইটা চোখ দেখে মনে হয় যে আয় হায়, এগুলাকে আমি ভূতের চোখ ভাবছিলাম, কিন্তু এগুলা তো উটের চোখ। ঠিক আছে, এরপরে দেখো উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে যায়। আমাদের চোখে ধরা দিয়েছে, ভয় পেয়ে গিয়েছিল। লেখক যখন দূর থেকে দেখে যে আল্লাহ সবুজ চোখ, তখন তো লেখক মনে মনে ভয়ই পেয়ে যায়। এরপরে দেখো, আর কেনই বা পাবো না বলো, মরুভূমি সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যে পড়েছে ছেলেবেলায়। তৃষ্ণায় সেখানে বেদুইন মারা যায়, মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে, উটের জমানো জল খেয়ে প্রাণ বাঁচায়। আমরা জানি যে উটকে কিন্তু মরুভূমির জাহাজ বলা হয়। উটের শরীরে একটা থলের মতো অংশ থাকে গলার কাছে, যেখানে সে পানি জমিয়ে রাখতে পারে। মরুভূমিতে তো বেশি পানি থাকে না, এই জন্য তারা যখনই পানি পায় সেটা কিন্তু তাদের শরীরের মধ্যে সঞ্চয় করে রাখে। এই কাফেলা যারা আসলে উট চালায়, তারা যখন অনেক তৃষ্ণা পায় তখন তারা এই উটের গলা কেটে তাদের সঞ্চিত পানিটা খেয়ে নিজের জীবন বাঁচায়। এরপরে দেখো, যদি মোটর ভেঙে যায়, যদি কাল সন্ধে অবধি রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে, স্পষ্ট দেখতে পেলুম এই গাড়ি রওনা হওয়ার পূর্বে 500 গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি, তখন কি হবে? মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছি, জাহাজের সময় কি কল্পনা করতে পেরেছিলুম জাহাজের চড়ার সঙ্গে ফোকটে মরুভূমির ভেতর দিয়ে চলে যাব। আচ্ছা, লেখক যখন গাড়িতে উঠলো তখন মরুভূমিতে লেখক এর আগে তো যায় নাই, যখন আমরা নতুন কোনো জায়গায় যাই তখন সেই জায়গা সম্পর্কে আমাদের মনে অনেক গল্প থাকে, অনেক কৌতূহল থাকে, অনেক ভয় থাকে। তো লেখকেরও এরকম বিভিন্ন রকম ভয় হয় যে আয় হায়, যদি আমি মরুভূমির মধ্যে আমার গাড়িটা নষ্ট হয়ে যায়, যদি আর সারা রাতে অন্য কোনো গাড়ি না আসে, যে এরা যে পানি উঠালো না, পরে যদি পানি শেষ হয়ে যায়, তো এরকম নানা রকম চিন্তা কিন্তু লেখকের মধ্যে চলে আসে। গ্যালন বলতে বোঝায় পানি পরিমাপের একটা একক, যেমন আমরা চাল ডাল এগুলো পরিমাপের সময় কেজি বলি না, ঠিক সেরকমই পানি বা অন্যান্য তরল পদার্থ পরিমাণের ক্ষেত্রে গ্যালন ব্যবহার করা হয়। আচ্ছা, এবার দেখো যে কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই, যখন মোটরের হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙলো, দেখি চোখের সামনে সারি সারি আলো। কায়রো পৌঁছে গিয়েছি। শহরতলিতে ঢুকলাম, খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। এই শহরতলিতেই কত না রেস্তোরাঁ, কত না ক্যাফে, কত না খোলা, খদ্দেরে খদ্দেরে গিজগিজ করছে। গিজগিজ বলতে বোঝায় যখন অনেক মানুষ এক জায়গায় থাকে, মানুষজনের ভিড়ে আসলে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, ওই জায়গাটাকে বলা হয় গিজগিজ করছে। এরপরে দেখো রাত তখন 11টা। আমি বিস্তর বড় বড় শহর দেখেছি, কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি। কায়রোর রান্নাটা খুশবুয়ে রাস্তায় ম ম করছে। আচ্ছা, মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে পড়ে এখানেই চারটি খেয়ে যায়। অবশ্যই রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকানের মতোই নোংরা। আচ্ছা দেখো, কিছু শব্দ আমি মার্ক করেছি, যে নিশাচর। নিশাচর বলতে কি বোঝায় বলো তো? যারা রাতে জেগে থাকে, অর্থাৎ রাতে না ঘুমিয়ে দিনে ঘুমায়, এদেরকে বলা হয় নিশাচর। আচ্ছা, তোমরা কি নিশাচর প্রাণীর নাম বলতে পারো বলো তো? আচ্ছা, খদ্দের বলতে বোঝায় যারা ক্রেতা, কোনো কিছু কিনতে যায়। হ্যাঁ, রাজ আউল। হ্যাঁ, অনেকেই ঠিক উত্তর দিছো। যে পেঁচা বা বাদুড়, এরা কিন্তু নিশাচর প্রাণী, অর্থাৎ এরা রাতের বেলা শিকার করে, খাবার খায়, আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমায়। এরপরে দেখো খুশবু। খুশবু বলতে বোঝানো হচ্ছে সুগন্ধ। খুশবু বলতে কি বোঝানো হচ্ছে? রেস্তোরাঁর পাশ দিয়ে লেখক যখন যাচ্ছিলেন তখন এই রেস্তোরাঁগুলো থেকে খাবারের খুব সুন্দর গন্ধ ম ম করছিল, এবং এটা দেখে ওনার মনে হয়েছিল যে না, মোটর গাড়ি থেকে নেমে এখন কিছু খেয়ে চলে যায়।
আর চারটি বলতে বোঝানো হচ্ছে চারটি। আমরা মাঝে মাঝে বলি না 2টা ভাত দাও, 4টা ভাত দাও, বলতে কিন্তু আমরা সেটা বোঝাই না, বলতে বোঝাই যে আমাদের ক্ষুধা লাগছে, কিছু একটু খাইতে দাও। আচ্ছা, কাফেলা অর্থ বোঝায় যারা যাযাবর জাতি, যারা আসলে মরুভূমির মধ্যে উট নিয়ে জীবনযাপন করে, এদেরকে বলা হয় কাফেলা বা ক্যারাভান। বিস্তর মানে অনেক। ঠিক আছে, এরপরে দেখো সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলুম, কারণ সবাই তখন ক্ষুধায় কাতর। তড়িঘড়ি 3খানি ছোট ছোট টেবিল একজোট করে নিয়ে চেয়ার সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে ঝুঁকে সালাম জানালো। মিশরীয় রান্না, ভারতীয় রান্নার মামাতো বোন, অবশ্য ভারতীয় মোগলাই রান্নার। বারকেশে হরেক রকম খাবারের নমুনা, তাতে দেখলুম রয়েছে মুরগির মুসল্লম, শিক কাবাব, স্বামী কাবাব, গোটা 5-6 অজানা জিনিস। আমার প্রাণ অবশ্য তখন কাঁদছিল 4টি আতপ চাল, উচ্ছে ভাজা, সোনামুগের ডাল, পটল ভাজা আর মাছের ঝোলের জন্য। অতঃসত বলি কেন, শুধু ঝোল ভাতের জন্য। আচ্ছা, লেখক যখন মোটর থেকে নামলেন, নেমে সবাই তো সারা রাত জার্নি করার পরে ক্ষুধা লাগছে, সারাদিন ওনারা জার্নি করে রাত 11টার দিকে পৌঁছাইছে, তখন তারা তাড়াহুড়া করে যে কোনো একটা রেস্তোরাঁয় ঢুকে গিয়ে কয়েকটা টেবিল জোড়া দিয়ে একসাথে বসে পড়ে। এবং বারকেশে আমরা যেটাকে আসলে মেনু কার্ড বলি না, বা যেখানে অনেকগুলা লিস্ট দেওয়া থাকে যে একটা দোকানে কি কি পাওয়া যায়, সেটা দেখে তারা দেখলো যে অনেক ধরনের কাবাব খাবার লেখা ছিল। কিন্তু লেখক কি বলতো, বাঙালি, আমরা অনেক সময় বলি না মাছে ভাতে বাঙালি, আমরা আসলে ঝোল ডাল মাছ এগুলা খেয়েই তো অভ্যস্ত। তো লেখক যখন ওই দিকের এই শুকনা খাবারগুলা দেখছিল, তখন লেখকের মনে হচ্ছিল, ইস, আমি যদি একটু আতপ চাল, সোনামুগের ডাল, মাছ ভাত এগুলা খাইতে পারতাম। ঠিক আছে, এরপরে দেখো যে কিন্তু ওসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না, কাজে শোক করে কি লাভ। এইসব জিনিসগুলা কিন্তু ঝোল ভাত এগুলা কিন্তু বাংলাদেশের বাইরে তেমন পাওয়া যায় না, তাই আর লেখক এগুলা নিয়ে মন খারাপ করেননি। সোনামুগ ডাল বলতে বোঝায় এক ধরনের ডাল। ঠিক আছে, উচ্ছে বলতে আমরা বুঝি করলা বলি না, করলা, এটাকে বলা হচ্ছে উচ্ছে। আতপ হচ্ছে এক ধরনের অসিদ্ধ চালের নাম। উচ্ছে ভাজা বলতে বোঝায় করলা ভাজা। মুসলম যেটা বলা হচ্ছে, এটা আসলে একটা ডিশ বা খাবারের নাম। ঠিক আছে, কাতর বলতে বোঝায় খুব কষ্ট পাচ্ছে, এরকম ক্ষুধায় কাতর হয়ে যাও, যখন অনেক বেশি ক্ষুধা লাগে সেই রকম একটা অবস্থা। আচ্ছা, এরপরে দেখেন আহারাদি সমাপ্ত করে, আহারাদি বলতে বোঝানো হচ্ছে খাবার খাওয়া, সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলাম। ফের শব্দের অর্থ হচ্ছে আবার। ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি। গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ডান্স হল, ক্যাবারে। ক্যাবারে হচ্ছে নাচ ঘর। খদ্দেরের তামাম, তামাম বলতে বোঝানো হচ্ছে সম্পূর্ণ। শহরটা আবজাব করছে। আবজাব বলতে কিছুক্ষণ আগে আমরা একটা শব্দ পড়লাম না, যে গিজগিজ, কত জাত বেজাতের লোক। আচ্ছা, লেখক যখন খাবার দাবার শেষ করলেন, তারা যখন এখন শহরের মধ্যে হাঁটা শুরু করলেন, তখন বিভিন্ন ধরনের রেস্তোরাঁ, নাচার জায়গা, ক্লাব, এই ধরনের অনেক ধরনের প্রতিষ্ঠান কিন্তু তারা দেখতে পারলেন। এবং নিশাচর শহর যেহেতু বলা হচ্ছে, রাতেই মানুষের ভিড় বেশি থাকে, সেখানে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল। ঠিক আছে, হুড়মুড় বলতে তাড়াতাড়ি করে। বারকস বলতে বোঝানো হচ্ছে যেখানে আসলে খাবারের তালিকাটা দেওয়া ছিল। খদ্দের বলতে বোঝানো হচ্ছে ক্রেতা। গন্ডায় মানে বলা বোঝানো হচ্ছে নোহা, যে অনেক পরিমাণে। ঠিক আছে, এরপরে দেখেন যে ওই দেখো অতি খানদানি নিগ্রো, ভেড়ার লোমের মতো কোকড়া কালো চুল, লাল লাল পুরো দুখানা ঠোঁট, বোচা নাক, ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ায় কি অসীম সৌন্দর্য। আমি জানি এরা তেল মাখে না, কিন্তু আহা, ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে। আচ্ছা, লেখক যখন কায়রোতে যাওয়ার পরে কোনো নিগ্রোকে দেখতে পারলো, তখন সে আসলে নিগ্রোদের বর্ণনা করলো। আমরা কি জানি, নিগ্রো বা আফ্রিকান যারা, তাদের স্কিন টোন বা গায়ের রংটা একটু কালো হয়, কোকড়া কোকড়া চুল হয়, লম্বা মানে একটু পুরু ঠোঁট হয়, অর্থাৎ মোটা ঠোঁট হয়, এই বর্ণনাই কিন্তু তারা করছিল। এরপরে দেখো ওই দেখো সুদানবাসী, সবাই প্রায় 6 ফুট লম্বা। সুদানবাসীরা কেমন উচ্চতায়? 6 ফুট লম্বা। আর লম্বা আলখাল্লা পড়েছে। আলখাল্লা বলতে বোঝায় পাঞ্জাবির মতো এক সেলাই, মানে সেলাই করা লম্বা এক ধরনের পোশাক। ঠিক আছে, সুদানবাসী বলতে বোঝায় সুদানের যারা জন্মগ্রহণ করেছেন বা সেইখানের মানুষজন। সুদান একটা দেশের নাম। ঠিক আছে,
খানদানি নিগ্রো বলতে বোঝায় যাদের খানদান বা পরিবার আসলে নিগ্রো বা আফ্রিকাতে জন্মগ্রহণ করেছে। রেস্তোরাঁ হচ্ছে আমরা যেটাকে রেস্টুরেন্ট বা খাবার দোকান বলে থাকি। আলখাল্লা লম্বা পোশাক, সর্বাঙ্গ মানে সারা শরীর। রুদ্রাত নিগ্রো বলতে বোঝানো হচ্ছে যারা আফ্রিকান বা যারা আসলে খুব কালো স্কিন টোনের, এরকম একটা জাতিগোষ্ঠী, ঠিক আছে। চামড়া, চামড়া বলতে স্কিন তা বুঝায় আমরা, অর্থাৎ আমাদের শরীরে যে উপরের অংশ বা ত্বক সেইটা, ঠিক আছে। এবার দেখো যে দৈর্ঘ্য 6 ফুটের বেশি, এদের রং ব্রঞ্জের মতো, এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয়, টকটকে লালও নয়। কায়রোতে বৃষ্টি হয় দৈবাত। দৈবাত শব্দের অর্থ হচ্ছে হঠাৎ বা খুব কম, তাও 2-1 ইঞ্চির বেশি নয়। তাই লোকজন সব বসেছে হোটেল, কাফের বারান্দায় কিংবা চাতালে। শুনলাম এখানকার বায়োস্কোপও বেশিরভাগ হয় খোলা মেলাতে। বায়োস্কোপ বলতে বোঝায় যে আগেকার যুগে দেখতে পাওয়া যায় তো যে সাইকেলে করে একটা লোক, কাচের মতো একটা বিশাল বক্স থাকে, এখানে না এমন করে চোখ দিয়ে থাকতে হয়, এবং বিভিন্ন রকমের আসলে আর্ট বা শিল্প এর মাঝখানে দেখা যায়। তো আমরা এখন যে এরকম সিনেমাতে বা সিনেমা হলে বা থিয়েটারে গিয়ে মুভি দেখি না বা সিনেমা দেখি, এগুলোই কিন্তু বায়োস্কোপের মধ্যে বিভিন্ন চরিত্র দেখা যায়। তো ঠিক আছে। ব্রোঞ্জ একটা ধাতুর নাম, এখানে মূলত বোঝানো হচ্ছে যে ব্রোঞ্জ বা সোনালী রঙের বা তামাটে রঙের একটা রঙের নাম, ঠিক আছে। মাহির, সুদীপ, তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এবার দেখো, মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সবকিছু দেখতে পেলুম না, কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠলো অতি রমণীয় এক দৃশ্য। নাইল বা নীল নদ, আমরা জেনেছি কি দেখো মিশর কিন্তু নীল নদের তীরেই অবস্থিত, এবং এই নীল নদের পানি দিয়েই কিন্তু মিশরের সারা ধরনের চাষবাস এই সভ্যতাটা গড়ে উঠেছে। এরপরে দেখো চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলেছে মাঝারি ধরনের খোলা মহাজানি নৌকা, হাওয়াতে কাত হয়ে টেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে। ভয় হয়, আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পাল্টা এক ঝটকায় চৌচির হয়ে যাব, নয় নৌকাটা পেছনে ধাক্কা খেয়ে আড়াই ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে। আচ্ছা, এই লাইনটা দ্বারা বোঝানো হচ্ছে, ধরে নাও এটা একটা নৌকা, আর এটা হচ্ছে নৌকার পাল, ঠিক আছে। যারা আসলে ড্রয়িং ভালো পারে তারা কিন্তু পাল সহ নৌকা আঁকাতে পারো, তাই না? যখন বাতাসটা অনেক জোরে বইতে থাকে, পালটা কিন্তু অনেক জোরে দুলতে থাকে বা অনেক ফুলতে থাকে, ঠিক আছে। তো লেখকের ভয় হচ্ছিল যে আল্লাহ, আমরা তো নদীর উপর দিয়ে যাচ্ছি, যদি খুব জোরে বাতাস হয় তাহলে তো আমরা নদীর মধ্যে ডুবে মারা যাব। তেকোনা বলতে বোঝায় 3টা কোণ আছে এরকম। চৌচির বলতে বোঝানো হচ্ছে কোনো কিছু মাঝখান দিয়ে ফেটে বা চিরে যাওয়া। রমণীয় বলতে বোঝাচ্ছে সুন্দর। নীলনদ আর পিরামিড কি একই জায়গায়? হ্যাঁ, দুইটাই মিশরে। নীলনদের তীরে অর্থাৎ পাশেই কিন্তু পিরামিডগুলো অবস্থিত, ঠিক আছে। এরপরে দেখো, এই নীল নদের জল দিয়ে এদেশের চাষ হয়, এই নীল তার বুকে ধরে যে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছিয়ে দেয়। পিরামিড, পিরামিড, পিরামিড। আচ্ছা দেখো, আমরা যেহেতু বারবার বলছি যে মিশর কিন্তু পিরামিডের তীরেই অবস্থিত, মানে মিশর যে নদী, মানে পুরো শহর বা পিরামিড সব কিন্তু এই নীল নদের তীরে অবস্থিত। আর মিশর কিন্তু শুষ্ক দেশ, আমাদের যেমন অনেক অনেক নদী আছে বা অনেক বৃষ্টিপাত হয়, মিশরে কিন্তু সেটা হয় না। তাই মিশরে চাষবাস তাহলে কিভাবে হয় বলো তো? এই নীল নদের পানি দিয়ে, ঠিক আছে। গোটা আড়াই ডিগবাজি মানে কি? ডিগবাজি বলতে বোঝায় আমরা মাথাটা নিচু করে পাটা যখন উপর দিয়ে একবার ঘোরপাক খায় না, ছোটবেলায় অনেকেই ডিগবাজি দেয়, এইটাকে বলা হচ্ছে কিন্তু ডিগবাজি। অর্থাৎ নদীর মাঝখানে যখন জোরে হাওয়া বইতে থাকে, যদি খুব জোরে হাওয়া বয় তাহলে কিন্তু লেখকের নৌকাটা উল্টে যাবে, এবং এই ভয়টাতেই তিনি বলতেছেন যে খুব বেশি জোরে বাতাস হলে আড়াইবার পাক খেয়ে ডিগবাজি খেতে হবে, অর্থাৎ নৌকাটা উল্টে ডুবে যাবে। বলো তাবাসসুম, তোমার কি প্রশ্ন? এরপরে দেখো, চোখের সামনে দাঁড়িয়ে 3টে পিরামিড, তাহলে লেখক কয়টি পিরামিড দেখেছে বলো তো? আচ্ছা, এখন তাহলে আমাকে বলবে কে কে জানো যে লেখক মিশরে গিয়ে কয়টা পিরামিড দেখেছেন। সর্বত্র বলতে বোঝাচ্ছে অর্ণিতা, সব জায়গায়।
রায়হান, ফিহাম, ইমা, জুদান, ওয়াজিয়া, সামিয়া, সাফা। আচ্ছা, সবাই মোটামুটি ঠিক অ্যান্সার দিছে যে তিনটা। এই তিনটে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। কীর্তিস্তম্ভ বলতে বোঝানো হচ্ছে যে ঐতিহাসিক স্থান বা নিদর্শন। ঠিক আছে, এবার দেখো, যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে, দেওয়ালে খোদা এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। মিশরের ভেতরে বাইরে আরো পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলে যে তিনটি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে, সেগুলোই ভুবন বিখ্যাত পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। আচ্ছা, ভুবন বলতে বোঝানো হচ্ছে পৃথিবী বা বিশ্ব, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ কিন্তু এই পিরামিডগুলা চেনে। প্রায় 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে ধারণা করা যায় না, এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটি বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট না হয়ে যদি চোঙার মতো একই সাইজ রেখে উঁচু হতো, তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। তাহলে লেখক যখন পিরামিডের সামনে দাঁড়ালেন এবং পিরামিডটা সম্পর্কে কল্পনা করতে থাকলেন যে আচ্ছা, আগেকার মানুষ কেন এটা বানিয়েছেন বা এর উপরে কি কি লেখা আছে, এই বিষয়গুলো সম্পর্কে লেখক ভাবতে থাকলেন। আর পিরামিডের উচ্চতা সম্পর্কে উনি বলছেন, আচ্ছা, পিরামিড যারা দেখছি তারা জানো পিরামিডটা মূলত এই যে ত্রিভুজ আকৃতির 3 কোণা হয়, আর মাঝে এই যে এরকম বিভিন্ন ধরনের ডিজাইন, লিপি এগুলা খোদাই করা থাকে। দেখো, পিরামিডটা এ ধরনের হয়, তো উচ্চটা ছিল 500 ফুটের মতো। লেখক যেহেতু একদম সরু হয়ে যাচ্ছে, উচ্চতাটা বোঝা কঠিন। যদি আমাদের বিল্ডিং গুলা যেমন আছে না আয়তক্ষেত্রের মতো, সেটা হইলে কিন্তু আরো ভালোভাবে বোঝা যেত। তাহলে আমাকে এখন বলবা যে এই পিরামিডের উচ্চতা কত ফুট? লিপি বলতে বোঝায় কোনো ভাষায় কোনো কিছু লেখা। ঠিক আছে, সিয়াম, বিহান, ওয়াজিহা, সায়েদ। আচ্ছা, সবাই মোটামুটি ঠিক অ্যান্সার দিছো, অল্প কয়েকজন ভুল অ্যান্সার দিছেন। আচ্ছা, তাহলে দেখেন পিরামিডের উচ্চতা হচ্ছে 500 ফুট। এবার দেখেন, বোঝা যায় দূরে চলে গেলে, গিজে এবং কায়রো ছেড়ে বহুদূর চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়লো তিনটি পিরামিড সবকিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। তাই বোঝা যায় এ বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে যে পিরামিড তৈরি করতে কিন্তু 23 লক্ষ পাথরের টুকরো প্রয়োজন হয়। এবার দেখো, টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ 4-5 টুকরো একত্র করলে একখানা ছোটখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। অর্থাৎ আমরা টুকরো বলতে কি বুঝি বলো, খুব ছোট একটা অংশ, কিন্তু পিরামিডের যে টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের ছিল। এবার দেখো, কিংবা বলতে পারো 6 ফুট উচ্চতা এবং 3 ফুট চওড়া করে পাথর দিয়ে একটি দেওয়াল বানালে সে দেওয়াল লম্বায় 650 মাইল হবে। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর সময় লেগেছিল। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে সবচেয়ে বড় যে পিরামিডটা সেটা বানাতে 1 লক্ষ লোক লেগেছিল এবং টোটাল 20 বছর সময় লেগেছিল। এবার দেখো, ফারাওরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পরে পচে যায় বা কিংবা কোনো প্রকারে আঘাতে ক্ষত হয়, তবে পরকালে অনন্ত জীবন তারা পাবেন না। তাহলে এখন আমাকে বলো তো, ফারাও বলতে কি বোঝানো হয়, কে পারো? সাবা, নিধি, অনম, ফিহান, সম্রাট। আচ্ছা, অনেকেই ঠিক অ্যান্সার দিছো। যে ফারাও বলতে বোঝানো হচ্ছে সম্রাট বা রাজা। মিশরের রাজাদেরকে ফারাও বলে সম্বোধন করা হতো। তারা বিশ্বাস করতেন যে এ জন্মে তো তারা রাজা ছিলেন, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনেও তারা যদি অনন্তকাল ধরে বেঁচে থাকতে চান, সেক্ষেত্রে তাদের মৃতদেহটা ভালোভাবে সংরক্ষণ করতে হবে। আমরা জানি যে মৃত্যুর পরে আমাদের শরীর কিন্তু গলে বা পচে যায়, তাই না? কিন্তু তারা কি করতেন, তারা মনে করতেন যদি আমাদের দেহ পচে যায় বা গলে যায়, তাহলে কিন্তু আমরা মৃত্যুর পরে ধ্বংস হয়ে যাব, অমর হতে পারবো না। এই জন্য তাদের তাদের শরীরকে মমি হিসাবে রাখতেন। আমরা বিভিন্ন ধরনের কার্টুন দেখলে বা মিশর সম্পর্কে দেখলে দেখি না, সাদা কাপড় বা গজ কাপড় পেঁচানো বিভিন্ন ধরনের আকৃতি, এগুলাকেই বলা হচ্ছে মমি। ঠিক আছে, এবার দেখেন, তাই মৃত্যুর পর দেহকে তারা মমি বানিয়ে সেটিকে এমন একটা শক্ত পিরামিডের ভেতর রাখা হতো যে তার ভেতরে ঢুকে কেউ যেন মমিকে ছুতে পর্যন্ত না পারে। তার আমরা যে বিশাল বড় বড় পিরামিডটা দেখি, এর মধ্যে কিন্তু এক একজন সম্রাটের মৃতদেহ খুব যত্ন করে মমি হিসেবে বানিয়ে রাখা হয়েছে।
আচ্ছা, মমি বলতে তো বোঝানো হলো যে মৃত্যুর পরে মরদেহটাকে যাতে না পচে যায় সেজন্য কিন্তু এক ধরনের সাদা গজ কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়, এটাকে বলা হচ্ছে মমি। এরপরে দেখেন যে নিদ্রিতের চোখে যেরকম পড়ে আমার চোখে ঠিক তেমনই এসে পড়লো পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্তচ্ছটা আর পূর্বকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। নিদ্রিত বলতে বোঝাচ্ছে ঘুমন্ত, অর্থাৎ ঘুম ঘুম চোখে যখন আমরা তাকাই। আর অরুণোদয় বলতে বোঝানো হচ্ছে সূর্যোদয়। এরপরে দেখেন রাস্তা ক্রমে সরু হয়ে আসছে, রাস্তায় দুদিকে দোকানপাট এখনো বন্ধ, দুই একটা কফির দোকান খুলি খুলি করছে। ফুটপাতে লোহার চেয়ারের উপরে বসে পদ্মাসনে বসে দু চারটি সুদানি দারোয়ান তসবি জপছে। খবরের কাগজগুলো দোকানের সামনে অল্প অল্প একটু ভিড়। তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে, আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সবকিছুই যেন কিছু কিছু দেখা হলো। আচ্ছা, লেখকরা তো সারা রাত যখন জার্নি করার পরে সকালে রাস্তায় বের হলেন, তখন দেখলেন যে অল্প অল্প করে সূর্য ওঠা শুরু হয়েছে, ধীরে ধীরে একটু আলো ছড়াচ্ছে। ম্যাক্সিমাম দোকানই বন্ধ, অল্প অল্প করে দোকানগুলো খোলা শুরু হচ্ছে। খবরের দোকানের সামনে একটু একটু ভিড়। পদ্মাসন বলতে বোঝায় আমরা যে যখন ধ্যান করা অবস্থা দেখি না বা মেডিটেশন যখন করে না, আমরা চার হাত পা তুলে এক শান্ত হয়ে বসি, এটাকে বলা হচ্ছে পদ্মাসন। নিদ্রিত বলতে বোঝানো হচ্ছে ঘুমানো, মোলায়েম বলতে বোঝানো হচ্ছে নরম বা মসৃণ। সরু মানে বলা হচ্ছে চিকন বা ধীরে ধীরে চিকন হয়ে আসে না, এটাকে বলা হয় সরু। রক্তচ্ছটা বলতে বোঝায় রক্ত তো লাল, তাই না? যখন রক্তর ছিটা বা আমাদের দিকে চলে আসে, যে লাল আভাটা সৃষ্টি হয় সূর্য ওঠার পরে, এইটা। আচ্ছা, এবার দেখেন সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজ ঘর মসজিদের উপর। মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার হাত আজকের দিনে কারো নেই। আচ্ছা, মিশর কিন্তু শুধু পিরামিডের জন্যই বিখ্যাত নয়, মিশরে কিন্তু গিজে অঞ্চলে খুব চমৎকার কিছু মসজিদ আছে। আর মসজিদের যে সবচেয়ে উঁচু দালানের মতো একটা অংশ থাকে সেটাকে বলা হচ্ছে মিনার। তো আগেকার যুগে মানুষজন এত সুন্দরভাবে এই মসজিদগুলো তৈরি করেছে, কারুকার্য অর্থাৎ তাদের শিল্প তৈরি করেছে, এখনকার দিনে এ ধরনের শিল্প কিন্তু আর দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, এরপরে দেখেন প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত, সৌন্দর্যে অতুলনীয়। অতুলনীয় বলতে বোঝানো হয় যে যার কোনো তুলনা নেই, অর্থাৎ এত বেশি সুন্দর। এবার দেখেন পৃথিবীর বহু সমজদার শুধু এই মসজিদগুলোকে প্রাণ ভরে দেখবার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসেন। সমজদার বলতে বোঝায় যার জ্ঞান আছে, জ্ঞান বা বোঝার ক্ষমতা আছে। ঠিক আছে, তাহলে লেখক বলছেন যে প্রাকৃতিক যে সৃষ্টিগুলো আছে বা মানুষের তৈরি পিরামিডের পরে মিশরের সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলা হচ্ছে সেখানকার মসজিদ এবং সেই মিনারগুলা। আর এই মসজিদগুলা দেখার জন্যই কিন্তু যারা একটু বুদ্ধিমান বা যাদের মধ্যে সৌন্দর্য বোঝার ক্ষমতা আছে, এই সমজদার ব্যক্তি কিন্তু এই মসজিদগুলো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। হ্যাঁ, এটাকে কিন্তু বুদ্ধিমানও বলা যেতে পারে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের নীলনদ পিরামিডের দেশ। তো আমরা যদি একটু সংক্ষিপ্তভাবে রিক্যাপ করার চেষ্টা করি, তাহলে বোঝানো হচ্ছে যে লেখক মিশরে যাওয়ার পর থেকে তিনি রেস্তোরাঁয় ঢোকেন, বিভিন্ন ধরনের খাবার সম্পর্কে উনি দেখেন, আফ্রিকান নিগ্রো বলি, সুদানবাসী বলি, এদেরকে উনি দেখেন। এরপরে জার্নি করার পরে কিন্তু উনি পিরামিডের সামনেও চলে আসেন। পিরামিড সম্পর্কে তিনি তার ধারণা অভিজ্ঞতা তুলে ধরেন, ফারাও এবং মমি সম্পর্কে উনি কথা বলেন। তারপরে পিরামিডের পাশাপাশি যে মিশরের মসজিদগুলো আছে সেগুলোর সৌন্দর্য সম্পর্কেও লেখক কথা বলেন। অর্থাৎ লেখক কায়রোতে যাওয়ার পরে তার যে ভ্রমণ অভিজ্ঞতা বা নিজস্ব যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা বা তার দেখা জিনিসগুলো সম্পর্কেই কিন্তু এই গল্পে আলোচনা করেছেন। মোলায়েম অর্থ মসৃণ, লামিশা।
এবার দেখো আমরা একটু শব্দার্থ নিয়ে আলোচনা করি। নিষ্প্রভ বা নিস্তেজ বা দীপ্তিহীন, যখন কোনো কিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে বা লাইটটা একটু কমে আসে সেটাকে বলা হচ্ছে নিস্তেজ বা নিষ্প্রভ। এরপরে দেখো ভুতুরে, ভূত প্রেত সম্পর্কিত। ক্যারাভান, কাফেলা, যেটা বললাম যারা আসলে মরুভূমির মধ্যে উট নিয়ে চলাচল করে। এরপরে বেদুইন হচ্ছে এক ধরনের যাযাবর জাতি। যাযাবর বলতে বোঝায় যাদের স্থায়ী কোনো বসবাস নাই। আমরা আমাদের দেশে বিভিন্ন ধরনের বেদে সম্প্রদায়কে দেখি না, যারা আসলে তাঁবু টাঙিয়ে বিভিন্ন জায়গায় থাকে, তাদের নিজস্ব কোনো স্থায়ী বসবাসের জায়গা নাই, এদেরকেই বলা হয় যাযাবর। আচ্ছা, এরপরে দেখেন নিষ্কৃতি, নিস্তার বা রেহাই। আজকে আমার নিস্তার নেই বা বাঁচার কোনো উপায় নাই, ঠিক আছে। এরপরে দেখেন ফোকটে, ফাঁকতল অর্থাৎ ফাঁকা রাস্তা দিয়ে, ঠিক আছে। রেস্তোরাঁ হচ্ছে হোটেল বিশেষ। এরপরে আবজাব, গিজ গিজ বা ঠাসাঠাসি। জাত, বেজাত অর্থাৎ বিভিন্ন রকমের জাতির মানুষ। খানদানি অর্থাৎ বংশ মর্যাদা যুক্ত, অর্থাৎ যারা একটু উচ্চ বংশীয় বা কোনো গ্রামে দেখবেন যে অনেকে উচ্চ বংশীয় থাকে, এদেরকে বলা হয় খানদানি, ঠিক আছে। বা জমিদার বাড়িতে গেলে দেখবেন অনেক ধরনের আসবাবপত্র থাকে, আর বলা হয় এগুলো আমাদের খানদানি আসবাবপত্র। আচ্ছা, এরপরে দেখেন আলখালা, লম্বা হাত, ঢিলে ঢালা পোশাক। দৈবাত, সহসা বা হঠাৎ, অর্থাৎ খুব হঠাৎ করে বা খুব কম। মিশরে সহসা বা দৈবাত বৃষ্টিপাত হয়, অর্থাৎ খুব কম বৃষ্টিপাত হয়। এরপর অতি রমণীয়, খুব সুন্দর। কীর্তিস্তম্ভ, মহৎ অবদান স্মরণে নির্মিত সৌধ। তসবি জপসে মানে আমরা তসবি দেখছি না যারা আসলে মুসলিম ধর্মাবলম্বী, সেটা আমরা যে গুনি বা সেটার উপরে যে প্রেয়ারটা করি সেটাকে বলা হচ্ছে তসবি জপা। সহসা মানে হঠাৎ। এরপরে দেখেন হুড়মুড়, ঠেলাঠেলি করে ঢোকা। আমরা যদি ছুটির দিনে কোনো বাজারে যাই বা খুব ভিড়ের একটা জায়গায় যাই, দেখি না যে অনেক মানুষের ঠেলাঠেলি হয় বা ভিড় হয়, সেইটাকেই কিন্তু বলা হচ্ছে হুড়মুড় করে ঢোকা। বারকোশ, কাষ্ঠ নির্মিত কানা উঁচু বড় থালা। কাষ্ঠ বলতে বোঝায় কাঠ, তো কাঠের একটা বড় থালা। আমরা কোনো রেস্টুরেন্টের সামনে গেলে দেখবো যে একটা বিশাল কাগজ দেওয়া থাকে, যেটাকে আমরা এখন মেনু কার্ড বলি না, সেখানে বিভিন্ন খাবারের তালিকা করা থাকে। তো লেখকরা যখন রেস্টুরেন্টে বা রেস্তোরাঁতে ঢোকেন, তখন যে কাঠের উপর বিশাল খাবারের লিস্ট দেওয়া ছিল বা তালিকা দেওয়া ছিল সেটাকে বলা হচ্ছে বারকোশ। এবার দেখেন গন্ডা অর্থ হচ্ছে চারটি, ক্যাবারে অর্থ হচ্ছে নাচঘর, যেখানে মানুষজন গান বাজিয়ে নাচ গান করে। এরপরে তামাম, সমস্ত বা সম্পূর্ণ। মমি, কৃত্রিম ভাবে সংরক্ষিত মৃতদেহ। চন্দ্রাস্ত, আমরা বলি না সূর্যাস্ত অর্থাৎ চাঁদের অস্ত হয়, রাত শেষে কিন্তু চন্দ্রেরও অস্ত হয়, এটাকেই বলা হচ্ছে চন্দ্রাস্ত। আর এরপরে অরুণোদয়, সূর্যোদয়। আর পূর্বাভাস, ভাবি, ঘটনার সংকেত। ভাবি বলতে বোঝায় ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে, এরকম ঘটনা সম্পর্কে ইঙ্গিত দেওয়া। এরপরে দেখেন সুয়েজ, মিশরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর বা কৃত্রিম খাল। মরুভূমি হচ্ছে শুষ্ক বৃক্ষহীন বিশাল বালুকাময় এলাকা। বিজলি বাতি, যেটা আমরা বললাম বৈদ্যুতিক বাতি। মহাজানী নৌকা, ব্যবসায়িক কাজে ব্যবহৃত নৌকা। আমরা মাঝখানে অনেকে আমরা প্রশ্ন করলাম না যে মহাজনী বলতে কি বোঝায়। মহাজন বলতে আমরা আসলে বুঝি যারা ব্যবসা করে, তো যারা ব্যবসায়ী তাদের ব্যবহৃত নৌকাকে বলা হয় মহাজনী নৌকা। অব্যাহতি বলতে বোঝায় মুক্তি। হ্যাঁ রুদ্দাত, কুইজ হবে। এরপরে দেখেন আতপ চাল, সিদ্ধ না করা চাল। দুর্ভেদ্য, যেটা আসলে ভেদ করা যায় না। নিশাচর, যারা আসলে রাত্রে জেগে থেকে কাজকর্ম করে। ব্রোঞ্জ এক ধরনের ধাতু, তামা ও টিনের মিশ্রণে কিন্তু ব্রোঞ্জ তৈরি হয়। মিনার বলতে বোঝায় মসজিদের সবচেয়ে সুউচ্চ গম্বুজাকৃতির স্থাপনা। কারুকার্য, নিখুঁত শৈল্পিক নকশা। সমজদার অর্থাৎ উপলব্ধিকারী বা বুদ্ধিমান। আর বায়োস্কোপ হইতে পারে দ্বিমাত্রিক চলমান চিত্র, যেটা আমরা বললাম যে গ্রামেগঞ্জে আগে মেলায় যেখানে আসলে চোখ দিয়ে বিভিন্ন ধরনের সিনেমা বা শিল্প এগুলো দেখা যাইতো। এরপরে দেখো চোঙা হচ্ছে সরু নলের এক ধরনের পাত্র। ডিগবাজি, মাটিতে দুই পা উঁচু করে উল্টে চিত হয়ে পড়া। পুরো বলতে বোঝায় মোটা। ম ম করা, যখন আমাদের আম্মুরা বাসায় শুক্রবারে বা ছুটির দিন পোলাও বিরিয়ানি বা ভালো কিছু রান্না করে, তখন একটা সুন্দর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে না, সেটাকে আমরা বলছি ম ম করা। কৃত্রিম বলতে বোঝায় মানুষের তৈরি। বলো তানহা, তোমার কি কোনো কোয়েশ্চেন ছিল? নিপুণ মানে বোঝায় নির্ভুল বা খুব ধৈর্যের সাথে যে জিনিসগুলো তৈরি করা হয় বা সূক্ষ্ম। এরপরে দেখো চৌচির, চারটি খণ্ডে বিভক্ত। চাতাল, চত্বর বা উঠান, বাড়ির সামনে যে বিশাল একটা উঠান থাকে, গ্রামে গেলে দেখতে পারবা, সেটাকে বলা হচ্ছে চাতাল।
এরপরে খদ্দের হচ্ছে ক্রেতা, যারা কেনাকাটা করে। চন্দ্র আলো বলতে বোঝায় চাঁদের আলো, চন্দ্র শব্দ তো চাঁদ, আর চন্দ্র আলো চাঁদের আলো। আচ্ছা, এখন জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর কে কে দিতে পারি দেখি। সবার আগে কমেন্ট কে করতে পারে যে কে বাংলা সাহিত্যের রম্য রচয়িতা হিসেবে খ্যাত? কে সবার আগে অ্যান্সার করতে পারে দেখি। শামিন, ক্রমশ শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে, ক্রমানুসারে, একের পর এক। ছোয়া, সিফাত, নমৃতা, আরণ্য, নিধি, মাহির, পার্থ, জেনিফা, প্রিয়ন্তী, ফাহিম। আচ্ছা, সবাই মোটামুটি ঠিক অ্যান্সার দিছো। সেটা হচ্ছে সৈয়দ মুজতবা আলী। এর পরেরটা কে বলতে পারবে দেখো তো, সবচেয়ে বড় পিরামিডটি বানাতে কত বছর সময় লেগেছিল? হ্যাঁ, 20 বছর। এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয় কেন? আমরা পড়েছি যে এই নীলটাই কিন্তু সারা মিশরের ফসল নিজের মধ্যে ধারণ করে। আর ফারাওরা কেন পিরামিড তৈরি করেছিল? যাতে মৃত্যুর পরেও তারা অনন্তকাল ধরে টিকে থাকতে পারে। এরপরে আমরা একটা সৃজনশীল দেখব। এই সৃজনশীলটা আসলে তোমাদের বাড়ির কাজ থাকবে। চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু বাড়ির কাজ করে তোমাদের ক্লাস 6 এর জন্য দেখবে একটা ফেসবুক পেজ দেওয়া আছে, সেইখানে আপলোড করতে পারবে। হ্যাঁ, সবাই মোটামুটি ঠিক অ্যান্সার দিছো যে 20 বছর। এরপরে দেখো, সূর্যরশ্মি ফলিত হয় সোনালী বালিতে। মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইনরা কার গলা কাটে বলতো? উটের। পিরামিডের উচ্চতা 500 ফুট। গন্ডা শব্দের অর্থ হচ্ছে 4টি। আচ্ছা, এবার আমরা একটু গ্রামার পার্টে যাবো। এতক্ষণ আমরা ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করেছি, এবার একটু গ্রামার বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, স্ক্রিনশট যারা নিতে পারো না একটু তাড়াতাড়ি নিবা। আচ্ছা, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি আসলে দেখবো কে কে ক্লাসে পড়া বুঝেছো। হ্যাঁ, সাবা, আবির সবাই ঠিক উত্তর দিয়েছো। রিফাত, সুদানি মানে যাদের জন্ম সুদানে ছিল। আচ্ছা, না মাহিম, 20 বছর। বলো নয়ন, তোমার কি কোনো কোয়েশ্চেন ছিল? আচ্ছা, এখন আমরা একটু সেকেন্ড পেপারে দেখি, আলোচনা করব ভাষা নিয়ে। ভাষা বলতে বোঝায় মানুষের মনোভাব প্রকাশক, কণ্ঠ নিঃসৃত, অর্থবহ ধ্বনি সমষ্টি। প্রাণী জগতে কেবল কিন্তু মানুষেরই ভাষা আছে। আচ্ছা, আমি এতক্ষণ ধরে ক্লাসে যেই কথাগুলো বললাম বা তোমরা কমেন্টে তোমাদের যে মনোভাবগুলো প্রকাশ করলে, এগুলাই কিন্তু ভাষা। আর প্রাণী জগতে কেবলমাত্র কারা কথা বলতে পারে বা ভাষা ব্যবহার করতে পারে বলতো? মানুষরা। আমরা কেউ কখনো দেখি যে কুকুর বিড়াল কথা বলে? তারা যে আওয়াজগুলো তৈরি করে সেগুলাকে কিন্তু ভাষা বলা যায় না। আচ্ছা, এবার সংজ্ঞা নিয়ে যদি আলোচনা করি, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবহিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দেওয়া একটা সংজ্ঞা। তোমাদের জন্য বেশ কঠিন, তোমরা চাইলে এইটাই কিন্তু মুখস্থ করতে পারো। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আপু বাকযন্ত্র বলতে কি বোঝায়? আমাদের এই কণ্ঠনালী থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা কথা বলি বা ধ্বনি তৈরি করি সেটাকে বলা হচ্ছে বাকযন্ত্র। না, ইশারাকে আসলে ভাষা বলা যাবে না। ভাষা হওয়ার জন্য কণ্ঠ নিঃসৃত কোনো ধ্বনি তৈরি করতে হবে। হ্যাঁ, তামিম, ওরা নিজেদের মধ্যে যে কথা বলে ওদের ভাষায় ভাষা বলা যাইতে পারে, কিন্তু প্রাণী জগতে কেবল কিন্তু মানুষই ভাষা ব্যবহার করে। এখন দেখো, ভাষার সাহায্যে আমরা কথা বলি, মনের ভাব প্রকাশ করি, ভালোবাসা, হিংসা, বিদ্বেষ, যে কোনো ধরনের মনোভাবই কিন্তু আমরা প্রকাশ করতে পারি। ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসেবেও গ্রহণ করা যায়। দেশের অগ্রগতি বা কল্যাণ সাধন কিভাবে করা যাবে, কিভাবে দেশের মানুষের কল্যাণ করা যাবে, সেই সব আলোচনাও কিন্তু ভাষার মাধ্যমেই করা হয়। তাই আমাদের দৈনন্দিন জীবনে ভাষা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এরপরে দেখো ভাষা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মৌখিক ভাষা, ইংরেজিতে যাকে বলা হয় ওরাল ল্যাঙ্গুয়েজ, আর লিখিত ভাষা। অর্থাৎ যেই ভাষা কেবলমাত্র মুখ দিয়ে বা কথার মাধ্যমে আমরা প্রকাশ করি সেটাকে বলা হয় মৌখিক ভাষা, আর যেই ভাষা লেখার মাধ্যমে প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে লৈখিক বা লিখিত ভাষা। যেমন আমি পুরো ক্লাসে যে ভাষা ব্যবহার করলাম সেটা মৌখিক ভাষা। হাতিয়ার বলতে বোঝায় অস্ত্র। হ্যাঁ, আফরিন হয়েছে। আচ্ছা, সংজ্ঞা বলতে মাহাদি বোঝায় ডেফিনেশন, তুমি যদি ইংলিশের ভার্সন হয়ে থাকো। সান্ত্বনা বলতে বোঝায় কনসোলেশন, বা কেউ কষ্ট পেলে তাকে আমরা মনোবল বাড়ানোর জন্য যেটা ব্যবহার করি। আর তোমরা যেটা কমেন্ট করে লিখতেছো সেটাই হচ্ছে লিখিত ভাষা। তোমরা তোমাদের হোমওয়ার্কটা তোমাদের ফেসবুকে কিন্তু উদ্ভাসের ক্লাস 6 এর জন্য একটা নিজস্ব গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু আপলোড করে দিতে পারো। ওরাল বলতে বোঝায় মৌখিক। এবার দেখো ভাষার উপাদান হচ্ছে চারটি। একটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য এবং বাগর্থ। ঠিক আছে, ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। তাহলে আমাকে কে বলতে পারবা যে ভাষার উপাদান কয়টি? তোমরা কি কেউ পারো না? ধ্বনি বলতে বোঝায় আমাদের কণ্ঠ থেকে যে আওয়াজগুলা সৃষ্টি হয় অর্থপূর্ণ, সেগুলাই ধ্বনি। হ্যাঁ, অরণ্য, পার্থ, ইব্রাহিম, নাহিয়ান, ধারা, সোনা, তানজিম, রেহান, রাজ, সুস্মিতা, সাবিত, ইহসান। আচ্ছা, সবাই পারছো যে চারটি। এখন দেখো ধ্বনি বলতে বোঝাচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে বোধগম্য আওয়াজকে বলা হচ্ছে ধ্বনি। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম উপাদান। আচ্ছা দেখো, পশু পাখিরা কিন্তু বিভিন্ন ধরনের ডাক তৈরি করে, এগুলাকে কিন্তু আমরা ধ্বনি বলি না, এগুলাকে বলি আওয়াজ। কেননা ধ্বনি হওয়ার জন্য সেটাকে অর্থবোধক হতে হবে। অর্থাৎ আমরা কিন্তু রেগে গেলে অনেক সময় চিৎকার করি না, বিভিন্ন ধরনের আওয়াজ সৃষ্টি করি, সেটাকে কি ধ্বনি বলা যাবে? যাবে না। যখন কোনো ধ্বনি আমরা বুঝতে পারবো সেটাকেই কিন্তু মানে আওয়াজকে আমরা বুঝতে পারি, সেটাই হচ্ছে ধ্বনি। তাহলে আমাকে বলো, কুকুর যে ভেউ ভেউ করে বা ঘেউ ঘেউ করে, এটাকে কি বলা হয়, ধ্বনি নাকি আওয়াজ? হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে আওয়াজ। এখন দেখো, ভাষার একটি ধ্বনির জায়গায় আরেকটি ধ্বনি দিলে কিন্তু নতুন অর্থ তৈরি হয়। যেমন আমি যদি বলি কাল, সেটা দ্বারা বোঝানো হচ্ছে সময়। কিন্তু আমি যদি বলি খাল, তাহলে কিন্তু একটা ছোট গর্ত বা যেখানে পানি জমে সেটাকে বোঝানো হচ্ছে। গাল বললে আমাদের অঙ্গ বা প্রত্যঙ্গকে বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে ধ্বনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ধ্বনি যদি আমরা পরিবর্তন করি সেক্ষেত্রে কিন্তু শব্দের অর্থ পরিবর্তিত হয়। এরপরে দেখো, শব্দ বলতে কি বোঝায়? এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। যেমন আমি যদি বলি যে বললাম যে গা আর ন, এই দুইটা ধ্বনি মিশ্রিত মিলে কি তৈরি হয়? গান। হতে পারে ধান, হতে পারে কলম। এই ধ্বনিগুলা মিলে কি সৃষ্টি করে? শব্দ বা ওয়ার্ড। এরপরে দেখো বাক্য। বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায়। ভাষার উপাদান হিসাবে ধরলে বাক্যের স্থান তৃতীয়। আচ্ছা, একটি বাক্যের ক্ষেত্রে কিন্তু দুইজনের সম্পর্ক আছে, একটা হচ্ছে বক্তা এবং হচ্ছে শ্রোতা। আমি যে এতক্ষণ ধরে কথা বলছি আমি হচ্ছে বক্তা বা স্পিকার, আর তোমরা যে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনছো তোমরা হচ্ছে শ্রোতা বা লিসেনার। ঠিক আছে? হ্যাঁ, আপনাদের আরো দুইটা কুইজ কিন্তু বাকি আছে। এবার দেখো বাগর্থ, যেটা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন হলো যে মিক্স বাগর্থ কি? শব্দ, ধ্বনি, বাক্য তো আগেও দেখেছি, বাগর্থটা কি? বাগর্থ বলতে বোঝানো হচ্ছে যে অভিধান বা ডিকশনারি যেটা আমরা বলি না, সেখানে কিন্তু অনেক শব্দ আছে এবং এক একটা শব্দের অর্থ কিন্তু এক এক রকম। এই শব্দ, বাক্য, ধ্বনি, এই সবগুলোর অর্থ রিলেটেড যে অংশ সেটাকেই বলা হচ্ছে বাগর্থ। বাচন বলতে বোঝানো হয় কথা বা বাক্য। আচ্ছা, এখন দেখেন বাগর্থ বলতে বোঝায় একটা শব্দের অর্থ কিন্তু বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, যেমন আমি যদি বলি, দেখেন এখানে উদাহরণটা দিছে পোড়া। পোড়া শব্দের অর্থ দগ্ধ হওয়া। যেমন আমার যদি আগুনে আমাদের হাত যায় তাহলে আমাদের হাত পুড়ে যায় না, দগ্ধ হয়ে যায়। কিন্তু আমি যদি বলি আমার মন পুড়ছে, অর্থাৎ আমি কারোর জন্য খুব কষ্ট পাচ্ছি বা কারো কথা আমার খুব মনে পড়ছে। তাহলে দেখেন এই পোড়া শব্দটারই কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা ছিল, তাই না? একটা শব্দের কিন্তু বিভিন্ন ধরনের অর্থ হতে পারে। এই বিভিন্ন ধরনের অর্থ রিলেটেড যে টপিক সেটাকেই বলা হচ্ছে বাগর্থ। তাহলে বুঝছেন, হ্যাঁ, কথা আর বাচন বা বচন বাচন যেটা সেটা কিন্তু একই। আচ্ছা, এখন দেখেন ভাষার প্রধান উপাদান কয়টি? চারটি।
পশু পাখির ডাককে কি বলা হয়? আওয়াজ। এখন এই হচ্ছে আপনাদের 2 নাম্বার কুইজ। যারা আসলে মনোযোগ দিয়ে করছেন তারা কিন্তু খুব ভালোভাবে। দগ্ধ অর্থ পুড়ে যাওয়া। অভিধান বলতে বোঝায় যে বই বা আমরা যেটাকে ইংলিশে ডিকশনারি বলি, যে বইয়ে অনেক শব্দ থাকে, কোনো ভাষার সব শব্দ সেইখানে লেখা থাকে, সেটাকে বলা হচ্ছে অভিধান। বাগর্থ বললাম ফিহান, যে একটা শব্দের অর্থ বিভিন্নভাবে ব্যবহার হইতে পারে। এই আলোচনা, ভাষার যে অংশে আলোচনা করা হয় সেটাই হচ্ছে বাগর্থ। আচ্ছা, আপনারা অনেকেই ঠিক অ্যান্সার দিচ্ছেন যে ভাষার উপাদান নয় হচ্ছে আওয়াজ, অর্থাৎ পশু পাখিরা যেই ধরনের শব্দ তৈরি করে এই আওয়াজ কিন্তু আমাদের ভাষার উপাদান নয়। কেননা মানুষই কেবলমাত্র ভাষা ব্যবহার করতে পারে, আর অন্য যারা ব্যবহার করে সেটাকে বলা হচ্ছে আওয়াজ। তারিফ, অর্ণব, সাজ্জাদ, ইয়ামিন, এমা, ফাহিম, আসওয়াদ, নিধি, সাফির, আহনাফ, আপনারা সবাই ভালো করেছেন। এছাড়া কিন্তু অনেকে ভালো ঠিক অ্যান্সার দিয়েছেন, মুরসালিন, বিহান, আশফাক, সবাইকে কংগ্রেচুলেশনস। এরপরে দেখেন, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলা হয়? শব্দ। আর বাক্য বলতে বোঝায় কথা এবং বাচন। ঠিক আছে, এখন আপনাদের ক্লাসে যে লাস্ট কুইজটা আছে, যে যেসব ভাষা লেখার ব্যবস্থা নাই সেগুলাকে কি বলে? বলেন তো কে কে পারেন? আমরা ক্লাসের শুরুতেই কিন্তু আলোচনা করেছি যে ভাষা আসলে কত প্রকার। ঠিক আছে, সেখানে কিন্তু আমরা পড়ছি যে কোন ধরনের ভাষাগুলো লেখা যায় আর কোনগুলো লেখা যায় না। আচ্ছা, নুসাই বা নোমান, আপনারা কুইজের মধ্যে অ্যান্সার দিয়ে ফেলেন। আচ্ছা, তাহমিদ, শাজিম, সামির। আচ্ছা, অনেকেই ঠিক অ্যান্সার দিচ্ছেন, আবার কেউ কেউ একটু ভুল অ্যান্সার দিয়ে ফেলছেন। আচ্ছা, এর ফাঁকে আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে আদ্রিতা, আর আমি এখন পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বা ল বিষয়টা নিয়ে। ঠিক আছে, নামিতা, আপনি কি ঠিক অ্যান্সার দিতে পারছেন? বলেন তো। আচ্ছা, দেখেন আগে সঠিক উত্তরটা দেখি। যে মৌখিক ভাষা কিন্তু লেখার উপায় নাই। যে ভাষাটা আমরা মুখে বলি সেটাই কিন্তু মৌখিক ভাষা। ইশারা ভাষা নিয়ে কিন্তু আপনারা অনেকে কনফিউজ হয়ে গেছেন, বাট না হওয়ার কারণটা হচ্ছে ইশারা ভাষা বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি সেটাকে কিন্তু আমরা ভাষার মধ্যে আসলে অন্তর্ভুক্ত করি না। ভাষা বলতেই যেখানে ধ্বনি উচ্চারিত হয়, আর ইশারার ক্ষেত্রে আপনাকে আমি হাত দিয়ে বা আঙুল দিয়ে অনেক কিছুই বোঝাতে পারি। হ্যাঁ, তাই আমরা অনেক সময় এই যে থামস আপ দিয়ে বলি না যে কাজটা খুব ভালো হয়েছে, তার মানে কিন্তু এটা ইশারা হচ্ছে, ভাষার মধ্যে পড়ে না। তাই মৌখিক ভাষাকে লেখার কোনো উপায় নেই। আব্দুর রহমান, নাবিলা, নুহা, রিয়াত, আবরার, মায়াজ, কংগ্রাটস। বাকি যারা ঠিক অ্যান্সার করছেন তাদের সবার জন্যই কংগ্রেচুলেশনস। না তাসনুভা, সব কয়টি হওয়ার উত্তর অপশন নেই, কারণ দেখেন লিখিত ভাষাকে কিন্তু লেখা যায়, তাই না? তাহলে সঠিক উত্তরটা হচ্ছে মৌখিক ভাষা। তাহলে আজকের ক্লাসে কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন কোর্টে ফেলতে পারেন, যে মিস আমি বিষয়টা বুঝি নাই, নাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিব। আল্লাহ, আমার নামের একজনকেও পাওয়া গেছে, আদ্রিতা নামের। মনোবল বলতে বোঝায় সাহস বা মনের মধ্যে একটা শক্তি যোগানো। উদ্দীপক বলতে কোনো সৃজনশীল লেখার ক্ষেত্রে যে এই গল্পটা দেওয়া থাকে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস মোটামুটি শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।